গণপ্রতিরোধে সরকারকে বিদায় নিতে হবে হুঁশিয়ারি মির্জা ফখরুলের। খালেদার মুক্তির দাবিতে চলবে শান্তিপূর্ণ কর্মসূচি। খালেদা অংশ নিতে না পারলেও নির্বাচনে আসবে বিএনপি, আলোচনার দরকার নেই বললেন ওবায়দুল কাদের। হিজড়াদের কর্মমুখী করতে সরকারি নানা উদ্যোগ, থামছে না ভিক্ষাবৃত্তি সহ অপরাধমূলক কর্মকাণ্ড। সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে চান মাহমুদুল্লাহ, জয়ী চোখ হাতুরুর। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান এবং আমি ফেরদৌসী আহমেদ। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। জনগণের প্রতিরোধের মুখে সরকারকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষর অভিযানে উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এদিকে বিএনপির অন্যান্য নেতারা বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। জসিম জুয়েলের রিপোর্ট। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণের প্রতিরোধের মুখেই তাদের পতন ঘটবে। জনগণের উপর চড়াও হয়ে তাদের সমস্ত অধিকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে অত্যাচার নির্যাতন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এই ক্ষমতায় টিকে থাকা তাদের পক্ষে কোনোদিনই সম্ভব হবে না, ইতিহাস তা বলে না। জনগণের উত্তাল সোচ্চার প্রতিরোধের মুখে এবং প্রতিবাদের মুখে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। সারা বাংলাদেশ ব্যাপী এই স্বাক্ষর অভিযান চলবে এবং এর মাধ্যমে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। খালেদা জিয়াকে মুক্ত করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা হবে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়াকে মাইনাস করার পরিকল্পনা সফল হবে না। 111-এর পরে -2 করার জন্য যারা চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে, -2 হয় নাই। অনৈতিক শাসনকে দীর্ঘায়িত করার জন্য যে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষ, সেটাকে ধিক্কার জানায়। তার সকল অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে, আমাদের গ্রেপ্তারের বিরুদ্ধে আমাদের এই গণস্বাক্ষর অভিযান। পরে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন দলের নেতাকর্মীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়া অংশ নিতে না পারলেও বিএনপি নির্বাচনে আসবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য তাদের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি। ফেনীর মহিপালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি আরো বলেন, সারা দেশে কর্মসূচি পালনের সক্ষমতা বিএনপির নেই। ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাদের নেতারাই বলছেন বিএনপি অনেক শক্তিশালী, সেই শক্তিশালী দলের সাথে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় আওয়ামী লীগ। মামলার কারণে আদালতের সিদ্ধান্তে বেগম জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, তার দল বিএনপি আছে, তারাই তো বলছেন বেগম জিয়া কারাগারে থাকলে বিএনপি আরো শক্তিশালী। তো সেই শক্তিশালী বিএনপি নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা আসুক। বেগম জিয়া না থাকলে বিএনপি কি হারিয়ে যাবে একজনের জন্য? বিএনপি দল তো আছে, সে দলের সাথে আমরা ইলেকশন করব। চলতি বছরের ডিসেম্বরেই অবসরে যাবেন বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। রাজধানীর একটি হোটেলে অগ্রণী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলনে অর্থমন্ত্রী এই কথা জানান। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তার মনে হয় অবসর নিয়ে কোনো ধারণা নেই। জীবনে একটা সময় আসে যখন অবসরে যাওয়াই ভালো বলে মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী জানান, দেশে অনেক ব্যাংক হলেও ব্যাংকিং সেবা ততটা প্রসারিত হয়নি, তাই অর্থনৈতিক উন্নয়নে সেবার মান বাড়িয়ে ব্যাংকের শাখা বাড়ানো জরুরি বলেও মনে করেন তিনি। যাকে বলে রিটায়ারমেন্ট, অবসর, সেটা আমি করতে যাচ্ছি আগামী ডিসেম্বরে। আমাদের ব্যাংকের শাখা আরো বাড়া উচিত, কারণ
ব্যাংকে যত বেশি লোককে আমরা আবৃত করতে পারি ততই বোধহয় আর্থিক কর্মকাণ্ড অনেক বেশি শক্তিশালী হবে দেশে, এবং সেই কাজটা যত শক্তিশালী হয় ততই দেশের উন্নয়ন অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে। জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিকান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে শনিবার রাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পোপ ফ্রান্সিস ও আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংফোর আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে রোববার রোম যান প্রধানমন্ত্রী। সফর শেষে বৃহস্পতিবার সকালে রোম থেকে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে একদিন যাত্রা বিরতির পর দুপুরে দেশের পথে রওনা হন তিনি। সোমবার সকালে ভ্যাটিকান সফর করে পোপ ফ্রান্সিসের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। পরদিন আইএফএডির 41তম গভর্নিং কাউন্সিলের সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। ওই দিন বিকেলে রোমে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। সামাজিকভাবে নিগৃহীত অধিকার বঞ্চিত হিজড়াদের 2014 সালের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। সেই সাথে তাদের মূলধারায় ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। কিন্তু এসবের পরেও ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে তারা। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দাবিকৃত টাকা না দেয়ায় নবজাতককে বালতির পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে হিজড়াদের বিরুদ্ধে। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই বাড়িতে বসবাস করে গাড়ি চালক মনিরুল ও মুক্তা দম্পতি। কন্যা সন্তানের পর তাদের ঘর আলো করে এসেছে ছেলে। 6 জানুয়ারি জন্ম হয় শিশুটির। কয়েকদিন পর টাকা দাবি করে হিজড়ারা। টাকা দিতে রাজি না হওয়ায় নবজাতককে বালতির পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে তারা। নির্যাতন চালায় বাক প্রতিবন্ধী মা মুক্তার উপরও। মুক্তা কথা বলতে না পারলেও ইশারায় তুলে ধরে তার উপর নির্যাতনের বর্ণনা। বালতির ভিতরে বাবুরা ওরা ফালাইয়া চুবাইয়া আছে বাইরে দিয়েছিল আটকিয়ে বড় এমন বড় তালা আছে, চায়না তালা, ওই তালা মারিয়া চলে গেছে। শুধু এই পরিবারই নয়, হিজড়াদের উৎপাতে অতিষ্ঠ রাজধানীতে বসবাসকারী বিভিন্ন এলাকার মানুষ। গরিব মানুষ আছে 1000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, হ্যাঁ কাছে বয়ে থাকে 5000 টাকা। ওদেরও কাজ আছে, ওরা কাজ করে খাইবে, আমরা সাধারণ মানুষ, আমরাও কাজ করে খাই। তবে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বলছেন, অনেকে হিজড়া সেজে এসব অপকর্মের দায় চাপাচ্ছে প্রকৃত হিজড়াদের উপর। জমি দখল, চাঁদাবাজি, বহু কিছু করাই ওদেরকে দিয়ে, পিছনে কেউ না কেউ নাটের গুরু থাকে। সত্যি সত্যি যদি সেই হিজড়া এই ঘটনা ঘটায় থাকে, আমি একটা হিজড়া, বয়স্ক হিজড়া, তার শাস্তি হওয়া উচিত। হিজড়াদের কর্মসংস্থানের সুযোগ ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা গেলে অপরাধমূলক কর্মকাণ্ড কমানো সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। যদি আমরা ইনশিওর করতে পারি তার অর্থনৈতিক পজিশন, তার সম্পত্তির পজিশন এবং পরবর্তীতে তাদের শিক্ষা এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে, তাহলে আমার মনে হয় যে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সরকার বলছে আমরা চাকরিতে নেব, কিন্তু মেডিকেল এক্সামিনেশন যে করছে সে ট্রান্সজেন্ডারের ডেফিনিশনটা জানে না। এদিকে হিজড়াদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে বলে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। ভোটার তালিকায় হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করছে, প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারেও তারা খুব আগ্রহী না। সুতরাং আমাদের এখন কাজ হচ্ছে মূলত এই ব্যাপারে অ্যাওয়ারনেস ডেভেলপ করা। পারিবারিক সচেতনতা ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে হিজড়াদের জনসম্পদে পরিণত করার দাবি জানিয়েছে হিজড়া সংঘ ও সংশ্লিষ্টরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। টি-20তে সিরিজ বাঁচানোর মিশনে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। 2 ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে পরাজিত বাংলাদেশ এ ম্যাচে জয় দিয়ে সমতায় ফিরতে মুখিয়ে আছে। অন্যদিকে শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় লঙ্কানরা। বিস্তারিত জানাচ্ছেন সৌরভ ইমাম।
প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দৃষ্টিনন্দন ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। প্রথমবারের মতো এই ভেন্যুতে খেলতে নামছে বাংলাদেশ। স্টেডিয়ামে নিজেদের অভিষেকটা স্মরণীয় করতে লঙ্কানদের বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছে না টাইগাররা। কাজটা যে সহজ হবে না তা সহজেই অনুমেয়, কারণ একদিনের ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজ হারের পর প্রথম টি-20তেও অসহায় আত্মসমর্পণ। এমন প্রেক্ষাপটে আত্মবিশ্বাস খুঁজে পেতে নিজেদের সর্বোচ্চ উজাড় করে জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক মাহমুদুল্লাহ। এখনো একটা গেম আছে, এমন নয় যে উই স্টিল হ্যাভ দ্যাট প্রাইড টু প্লে ফর। ওইটাই আমরা চিন্তা করছি এবং নিজেরাও মোটিভেট হওয়ার চেষ্টা করছি যেন আমরা সিরিজটা জিততে না পারি, কিন্তু সিরিজটা যেন আমরা ড্র করতে পারি। এদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা শ্রীলঙ্কাও সফরের শেষ ম্যাচে জয়ের ছক আঁকছেন। লঙ্গার ভার্সনের পর শর্ট ভার্সনেও রং ছড়ানো জয় দিয়ে নির্ভর হাতুরুর শিষ্যরা। এবার শেষ ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে 2-0 ব্যবধানে সিরিজ জয়ের কথা জানালেন কোচ হাতুরু সিংহ। লঙ্কান দলটি অপরিবর্তিত থাকার আভাস মিললেও বাংলাদেশ দলে 2টি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা তামিম ইকবালের একাদশে ফেরার জোর সম্ভাবনা রয়েছে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি, বললেন ডক্টর খলিকুজ্জামান। খুলনায় এসএসসি পরীক্ষার্থী সহ আটক 9। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। 22 ফেব্রুয়ারি সমাবেশের স্থান ঠিক করবে ডিএমপি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাগত। আবারও দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। মানহীন শিক্ষা দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পিকেএসএফ এর চেয়ারম্যান ডক্টর গাজী খলিকুজ্জামান আহমেদ। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইকুইটি বিডি আয়োজিত সেমিনারে প্রশ্ন ফাঁস শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি বলেও উল্লেখ করেন তিনি। বলেন, শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা নির্ভরতা কমিয়ে আনতে হবে। সেমিনারে এসডিজি বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত ও মাদকের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। কি শিখবো আর কি অবদান রাখবো সেটা তো সম্ভব হবে না। এই মানের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। আর এই পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেক দক্ষতা অর্জিত হয়েছে, সঠিক পথে হাঁটছি, কিন্তু আরো দ্রুত আমাদের হাঁটা দরকার বলে আমি মনে করি। খুলনায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে 9 জনকে আটক করেছে র‍্যাব। এদের মধ্যে 3 জন এবারের এসএসসি পরীক্ষার্থী। দিনব্যাপী অভিযানে নগরীর খালিশপুর, দৌলতপুর ও চিত্রারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবারের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সৃজনশীল প্রশ্নপত্রের লিখিত প্রশ্ন শুক্রবার রাতে ও অবজেক্টিভ প্রশ্ন সকালে পরীক্ষার আগেই ফাঁস হয়। কয়েকটি ফেসবুক আইডি থেকে এই প্রশ্ন ফাঁস করা হয়। পরে অভিযান চালিয়ে প্রশ্নপত্র বিক্রির টাকা সহ প্রশ্নপত্র ফাঁস চক্রের 9 সদস্যকে গ্রেফতার করা হয়। রাজধানীর পুরান ঢাকার শ্যামপুরে ইকো পার্কের রাইডে দুর্ঘটনায় আফসার নামে 5 বছরের শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান, বিকেলে আফসারকে একটি রাইডে চড়িয়ে দেওয়া হয়। এই সময় শিশুটি মাথা বের করলে রাইডের রেলিং এর সাথে আঘাত লাগে তার। এতে তার মাথা, নাক, কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি প্রকাশন উৎসবে যোগদান তিনি। 22 ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সভা সমাবেশের উপর ডিএমপি কমিশনার যে নিষেধাজ্ঞা জারি করেছে তা এখনো প্রত্যাহার করা হয়নি। সেটা প্রত্যাহার করে সমাবেশের স্থান ডিএমপি ঠিক করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। আমরা কোন শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ মিটিং, সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, কোনো কিছুতে আমরা বাধা দিই। তবে যেখানে করলে শান্তি বিঘ্ন হবে না, সেইখানে তারা যদি করতে চায় কোনো অসুবিধা হবে না। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কুমিল্লা ও রংপুর সিটি নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম।
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপলব্ধি করেছে যে রাজপথে হানাহানি, হত্যা, খুন, আগুন এগুলি কাজে লাগে না। সবকিছু মিলে তবুও তো তারা শান্তিপূর্ণ কর্মসূচি করে। এই ক্ষমতাসীন দল রাষ্ট্র পরিষদের দায়িত্বে থাকবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। শাহজাহান দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে বর্তমান সরকার সবচেয়ে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। কালকেও পত্রিকায় দেখলাম কতজনের নাম ফাঁস হয়েছে। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। আপনি যেখানে যাবেন, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সবাই এক বাক্যে স্বীকার করে বেগম জিয়া এবং তারেক জিয়া এই মামলার দুর্নীতির সাথে জড়িত না। কাজী হায়াত মাহমুদের সাহিত্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রংপুর জেলা প্রশাসন আয়োজিত কবি কাজী হায়াত মাহমুদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, কবি হায়াত মাহমুদ ছিলেন একজন আলোকিত মানুষ। তার সাহিত্য তরুণদের জীবন গড়ার অনুপ্রেরণা যোগাবে। এর আগে স্পিকার কাজী হায়াত মাহমুদের সমাধিস্থল পরিদর্শন করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন। তিনি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। পাকিস্তানের শিশু জয়নব হত্যা ধর্ষণের ঘটনায় এক আসামির 4 বার মৃত্যুদণ্ডের রায়, স্বজনদের সন্তোষ। লা লিগা এইবারকে 2-0 গোলে হারিয়ে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেল বার্সা। আবার স্বাগত রাত 11টার 21 সংবাদ। তাঁত শিল্পের রুগ্ন দশার প্রকৃত চিত্র জানতে এবার সরাসরি তাঁতিদের সাথে ধারাবাহিক সংলাপ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ তাঁত বোর্ড। প্রথম দিনে শনিবার নরসিংদীর ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট বিদ্যমান সব তাঁতি সমিতি প্রতিনিধিদের মতামত নেওয়া হয়। এরপর সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া সহ সব তাঁত সমৃদ্ধ জেলায় এই মতামত নেবার কার্যক্রম পরিচালিত করার পরিকল্পনা বোর্ডের কাছে আছে বলেও জানানো হয়। সংলাপে বাংলার ঐতিহ্য, তাঁত শিল্প ও শিল্পীদের টিকিয়ে রাখতে শিল্পের আধুনিকায়ন, বাজার সুবিধা তৈরি এবং পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করার দাবি জানান উপস্থিত প্রান্তিক তাঁতিরা। আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ফরিদুর রহমান খান। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং সেমিস্টার 2018-তে ভর্তি হওয়া নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর চৌধুরী মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান অধ্যাপক, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক সহ ছাত্রছাত্রীবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাইকে, বিশেষ করে আপনার প্যানেলদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ইউনাইটেড বাণিজ্য সংবাদ। রানী গুঁড়া মশলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা জুটি মৌসুমী ওমর সানি। রাজধানীর একটি হোটেলে রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য রানী গুঁড়া মশলার পণ্যদূত হিসেবে চুক্তি সই করেন চিত্রনায়িকা মৌসুমী এবং চিত্রনায়ক ওমর সানি। আগামী 2 বছর তারা এই পণ্যের মডেল হিসেবে কাজ করবেন। অনুষ্ঠানে রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মেহনাজ বশির, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবুজ বাংলাদেশের প্রত্যয় নিয়ে বাজারে আনুষ্ঠানিকভাবে এসেছে পরিবেশ বান্ধব ওরিয়ন এলপি গ্যাস। দুপুরে এলপি গ্যাসটির নিজস্ব প্রতিষ্ঠান মংলা স্থায়ী বন্দরের শিল্প এলাকায় অনুষ্ঠানের মাধ্যমে ওরিয়ন এলপি গ্যাস লিমিটেডের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ওরিয়ন এলপি গ্যাসের 400 পরিবেশক। এই সময় জানানো হয়, ডেনমার্ক, সুইডেন এবং থাইল্যান্ড থেকে কাঁচামাল সরবরাহের কারণে এই গ্যাস সম্পূর্ণ পরিবেশ বান্ধব। রাজধানী মোহাম্মদপুরে নতুন শোরুম উদ্বোধন করেছেন দেশের জনপ্রিয় পোশাক প্রতিষ্ঠান লারিফ।
সন্ধ্যায় মোহাম্মদপুরের এই শোরুমটি উদ্বোধন করেন লারিফের ডিরেক্টর ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন মুনুজান নার্গিস। ৯,৩০০ স্কয়ার ফিট আয়তনের শোরুমটি সাজানো হয়েছে নারী, পুরুষ এবং ছোট্ট সোনামণিদের পোশাকে। এছাড়াও এখানে পাওয়া যাবে ব্যাগ, ঘড়ি, বেল্ট, জুয়েলারি পণ্য। নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে র্যাম্প শোর আয়োজন করে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে লারিফের বসন্ত ও গ্রীষ্মকালীন বিভিন্ন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হয়। আবারও রাত 11টার 21 সংবাদ। আর ফিরে এসে শুরুতেই 21 গ্রন্থমেলার খবর। অমর 21 গ্রন্থমেলা বাংলা ভাষাভাষীদের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়ানো এখন সময়ের দাবি। ভাষা সংগ্রামীদের এই স্বপ্ন বাংলা সাহিত্যের সমৃদ্ধ ভাণ্ডার উন্মোচন হোক বিশ্ব দরবারে। ছুটির দিনে লেখক পাঠকের সরব উপস্থিতিতে প্রাণ পেয়েছে বইমেলা। এদিকে আজ মেলায় প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নোভেল মুজিবের ৪র্থ খণ্ড। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। গ্রন্থমেলার তথ্য কেন্দ্রে প্রতিদিন জমছে নতুন বই, তালিকা বাড়ছে লেখকদের। ছুটির দিনে গল্প কবিতার এমন হইচই প্রাণবন্ত করে তুলেছে বইমেলা। সেই সাথে লেখার তাগিদ বাড়ছে নতুনদের। আমাদের অস্থিরতা, অস্ত্রের ঝনঝনানি এবং অস্ত্রের খারাপ দিকগুলো সবই এই কবিতাটাতে ফুটে উঠেছে। বেশিরভাগ কবিতাগুলো অলরেডি অনলাইনে পাঠকপ্রিয়তা পেয়েছে এবং কিছু কবিতা আমি একদম নতুন অ্যাড করেছি, সেই থেকেই আর কি বই করার অনুপ্রেরণা। শখের বই কেনার মানুষ যেমন আছেন, তেমনি প্রিয় লেখকের বই সংগ্রহে রাখার বাতিকও আছে অনেকের। নিজেদের ঘরে বই না থাকলে কোথাও বেড়াতে যেতাম, ওইখানে বই পেলে ওইখানেও পড়তাম। গেল 4 বছরে মেলার পরিধি বেড়েছে, পাঠক সৃষ্টি হয়েছে, সাহিত্য চর্চার আগ্রহ বেড়েছে লেখকদের। এখন বাংলার বইমেলা বিশ্বমানে পৌঁছেছে। পৃথিবীর বিভিন্ন দেশের স্টল থাকবে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সাহিত্যের যে গ্রন্থ, উল্লেখযোগ্য গ্রন্থ সেগুলো থাকবে, তার সঙ্গে আমাদের পাঠকরা পরিচিত হবেন। সুতরাং এখন গ্রন্থমেলা আন্তর্জাতিক গ্রন্থমেলায় উন্নীত হওয়া প্রয়োজন। বাংলা একাডেমি চত্বরে সিআরআই প্রকাশনা থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল মুজিব ৪র্থ খণ্ড প্রকাশিত হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক। একে একে বইটির 12টি খণ্ড প্রকাশ করা হবে। একদম কম বয়স থেকে তরুণ মুজিব আপনারা দেখবেন যে উনি কোনো সময় সব সময় ওনার বিশ্বাসের জন্য এবং অন্যায় প্রতিবাদ করতে কোনো সময় একা দাঁড়াতে ভয় পাননি। বাংলা একাডেমি নজরুল মঞ্চে ভাষা সংগ্রাম ও বঙ্গবন্ধু শিরোনামে 52 গৌরব গাঁথা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেছে সুচিন্তা ফাউন্ডেশন। বেসরকারি আয়কর ও মূল্য সংযোজন করের সহজ ব্যবহারিক বই প্রকাশ করেছে গোল্ডেন বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বইটির মোড়ক উন্মোচন করেন। সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে ফেরদৌসী চৌধুরীর লেখা আমার মায়ের কথা বইটির মোড়ক উন্মোচনের পর স্মৃতিচারণ করেন অর্থমন্ত্রী। মুসলমান মহিলাদের যে কত ধরনের বাধা বিপত্তির মুখে আত্মপ্রকাশ করতে হয়েছে। সকালে শিশু প্রহরে বইয়ের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাঙালিদের সমৃদ্ধ সাহিত্য বিশ্ব সাহিত্যের আঙিনায় ছড়িয়ে দিতে আন্তর্জাতিক বইমেলা আয়োজনের প্রয়োজন আছে। এতে আখেরে বাংলা ভাষারই জয় হবে। প্রাণের টানে বইমেলায় ছুটে আসা কলকাতার প্রখ্যাত কবি রুদ্র গোস্বামী 21 টেলিভিশনকে এমন কথাই বলছিলেন। সাক্ষাৎকার নিয়েছেন আকবর হোসেন সুমন। যে কোনো বইমেলাই আমাদের মতো বইপোকা মানুষদের কাছে প্রাণের মেলা। বিভিন্ন উৎসব যায়, উৎসবের জন্য মানুষেরা অপেক্ষা করে থাকে। ছোটবেলায় আমরা যেরকম উৎসবের জন্য অপেক্ষা করে থাকতাম, এখন এই বয়সে এসেও তার থেকে দ্বিগুণ উৎসাহে অপেক্ষা করে থাকি আমরা বইমেলার জন্য। যারা বইপ্রেমী মানুষ তারা আসেন এবং বই কেনেন, বই পড়েন। একটা চমৎকার উৎসবের মধ্যে থেকে আমাদের সময় যায়। অনেক অপরিচিত মুখ পরিচিত হয়, পরিচয় হয় তাদের সঙ্গে। নতুন নতুন হাতে হাতে বন্ধন হয়, গ্রন্থি বাঁধা হয় নতুন লেখকদের সঙ্গে, নতুন প্রবীণ লেখকদের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয় তো বইমেলার মাধ্যমে। তো বইমেলা মানেই আমাদের কাছে উৎসব, বইমেলা আমাদের কাছে প্রাণের মেলা। বাংলা ভাষার মানুষ নেই পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নেই। প্রত্যেকটা জায়গায় বাংলা ভাষার মানুষ আছে এবং আমাদের জীবনানন্দের অনুবাদ কবিতা, রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা বিভিন্ন রাষ্ট্রে পড়া হয় আর কি।
অথবা পড়ানো হয়, পাঠ্য আছে অনেক অনেক জায়গায়। তো অতএব তারা যদি সরাসরিভাবে এখানে সুযোগ পায়, আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে, অথবা তাদের সংস্কৃতির সঙ্গে আমরা পরিচিত হতে পারি, আখেরে আমাদের সকলেরই লাভ। আর আমাদের বাংলা ভাষা এত সুন্দর একটা ভাষা, এত মাধুর্যময়, মানুষের মন, এগুলো আমার মনে হয় তাদের জানা উচিত। বাংলা ভাষা যেখানে আছে আমার মনে হয় সেখানে পৃথিবীর সমস্ত সুখ ঐশ্বর্য আছে। এই সংস্কৃতি বিশ্বের আরও মানুষ জানুক। যদিও এখন আমরা অনেকটাই পরিচিত, বাংলাদেশ শুধুমাত্র বাংলা ভাষার জন্য একটা দেশ, এটা আমাদের গৌরব। এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। জন্মসূত্রে বাঙালি না হয়েও বাংলা ভাষায় কথা বলছেন এদেশে অবস্থানরত বিদেশিরা। আত্মীয় স্বজনের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য বাংলা শিখেছেন বলে জানান তারা। ভিন্ন ভাষাভাষীদের বাংলা শেখার পথ সহজ করে দিচ্ছে লার্ন বাংলা। দূতাবাস ও দাতা সংস্থায় কর্মরত ভিনদেশী সহ বাংলা ভাষা শিখেছেন বিদেশি ব্যবসায়ীরাও। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। বিশ্বে বাংলা ভাষার অবস্থান সপ্তম। 215 মিলিয়ন মানুষ কথা বলে বাংলায়। ভাষা তুলে ধরে একটি দেশ ও জাতির সংস্কৃতি। স্বীকৃত আন্তর্জাতিক ভাষার বাইরেও সম্পর্ক স্থাপনে প্রয়োজন স্থানীয় ভাষা শিক্ষা। তাই বাংলাদেশে অবস্থানরত বিদেশিরাও শিখছেন বাংলা ভাষা। I try to learn Bengali language because I need to communicate with people. I am understanding just now that just in these weeks why this language is so important for you. বিদেশিদের মতে ভাষা জানলে চেনা যায় প্রকৃতিও। আমি একটু বাংলা বলি আমার কাজের সাথে। আমি এখানে থাকতে চাই, মানুষের সঙ্গে কথা বলতে চাই। দূতাবাস এবং দাতা সংস্থায় কর্মরত বিদেশিদের বাংলা ভাষার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে লার্ন বাংলা। মৌখিকভাবে যেন তারা স্বতঃস্ফূর্তভাবে বাংলা ভাষাটা বলতে পারে তাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে, এবং আমরাও আমাদের সমস্ত রকম প্রচেষ্টা তাদের সঙ্গে যেটাকে বলা হয় কথোপকথন, পারস্পরিক কথোপকথন, মিথস্ক্রিয়ার মাধ্যমে এই পদ্ধতিটি অগ্রসর হয়। ভাষা শিক্ষার পাশাপাশি বাঙালির উৎসব পার্বণে নিজেদের যুক্ত করছেন এসব বিদেশি। ভাষার জন্য জীবন উৎসর্গকারী একমাত্র জাতি হিসেবে বাঙালির প্রতি শ্রদ্ধা জানাতেও কার্পণ্য নেই তাদের। ভাঙা উচ্চারণ তবুও ভালোবেসে বাংলা বলার চেষ্টায় আন্তরিকতার কমতি নেই তাদের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বান্দরবানের পাহাড়ি জনপদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নেই কোনো শহীদ মিনার। পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর শিশুরা বই ও শিক্ষকদের কাছ থেকে ভাষা আন্দোলনের কথা শুনলেও কোনোদিন দেখেনি শহীদ স্মৃতির বেদি। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম টিটু রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। বান্দরবানে 11টি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে, আর জেলায় রয়েছে 341টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়গুলোতে বাংলাতে শেখানো হয় লেখাপড়া, কিন্তু জেলা ও উপজেলা সদরে শহীদ মিনার থাকলেও পাহাড়ি অঞ্চলের প্রায় 300টির মতো প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এখানে শিক্ষার্থীরা তাই 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরি তো দূরের কথা, ভাষা শহীদদের স্মৃতির বেদি শহীদ মিনারই চেনে না। আমরা শহীদ মিনার নাম শুনছি, কিন্তু আমরা কখনো দেখিনি। আমাদের এখানে শহীদ মিনার নাই, এই জন্য আমরা ফুল দিতে পারি না, কিন্তু ফুল দিতে আমরা ইচ্ছা করি, এই জন্য আমরা শহীদ মিনার চাই। শিক্ষার্থীদের সঠিক ধারণা দিতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। প্রত্যেকটা স্কুলে দুর্গম পাহাড়ি এলাকাতে যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে 21শে ফেব্রুয়ারি কি, শহীদ মিনার কি, বাচ্চারা বুঝবে। সরকারি সহযোগিতা এবং সম্মিলিত প্রয়াসে শিগগিরই বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণের কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জেলা পরিষদ এবং সরকারের সার্বিক সহযোগিতায় আমরা আশা করছি যে আমরা অনতিবিলম্বে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সময়ে শহীদ মিনার নির্মাণ করতে সক্ষম হব। স্থানীয় পর্যায়ে বা বিভিন্ন কমিটির মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানে যাতে শহীদ মিনার হতে পারে সে চেষ্টা অব্যাহত আছে বলে জানান জেলা প্রশাসক। সব শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এটা হতে পারে স্থানীয় পর্যায়ে বা বিভিন্ন কমিটির মাধ্যমে এই প্রচেষ্টা আমাদের আছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রতিটা বিদ্যালয়ে দ্রুত শহীদ মিনার নির্মাণের দাবি বান্দরবানবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করব রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গণপ্রতিরোধে সরকারকে বিদায় নিতে হবে হুঁশিয়ারি মির্জা ফখরুলের। খালেদার মুক্তিতে দাবিতে চলবে শান্তিপূর্ণ কর্মসূচি। খালেদা অংশ নিতে না পারলেও নির্বাচনে আসবে বিএনপি, আলোচনার দরকার নেই বললেন ওবায়দুল কাদের। হিজড়াদের কর্মমুখী করতে সরকারি নানা উদ্যোগ, থামছে না ভিক্ষাবৃত্তি সহ অপরাধমূলক কর্মকাণ্ড। সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে চান মাহমুদুল্লাহ, জয়ী চোখ হাতুর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।